হ্যালো ক্লাস 11। আজ আমরা পড়ব তোমাদের সিলেবাসের একটা খুবই গুরুত্বপূর্ণ টপিক, যার নাম হচ্ছে অফ স্টাডিজ। এই অফ স্টাডিজ লিখেছেন ফ্রান্সিস বেকন। ফ্রান্সিস বেকনের লেখা এই অফ স্টাডিজ কিন্তু একটা এসে। এই এসেটা খুবই গুরুত্বপূর্ণ তোমাদের সিলেবাসের জন্য তো বটেই, এবং তোমাদের জীবনের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক হচ্ছে আমাদের এই এসেটা। এই এসেটা আমাদের শেখায় পড়াশোনার গুরুত্ব কতখানি, পড়াশোনা মানুষকে কতটা শিক্ষা দান করে থেকে মানুষকে কেমন ভাবে গড়ে তুলতে পারে, সেটা কিন্তু সবটাই আমরা অফ স্টাডিজ যে এসেটা আছে সেটার মাধ্যমে আমরা কিন্তু জানতে পারবো। এই অফ স্টাডিজ দেখো, এখানে কিন্তু লক্ষ্য করো, বানানটা হচ্ছে ও এফ, এর উচ্চারণ কিন্তু অফ নয়, এর উচ্চারণ হচ্ছে অব। তাহলে এর উচ্চারণ কোনটা হবে? দেখো, এর উচ্চারণ হচ্ছে ও ডাবল এফ, এটা হচ্ছে অফ। ঠিক আছে, তাহলে অফ স্টাডিজ না বলে আমরা হলো অব স্টাডিজ। ঠিক আছে, এই অব স্টাডিজ ফ্রান্সিস বেকনের লেখা, এবং ফ্রান্সিস বেকন যতগুলো এসে লিখেছেন সবগুলো কিন্তু অব দিয়ে স্টার্ট আছে, যেমন অব এম্পায়ার, অব ফ্রেন্ডশিপ, অব স্টাডিজ, এরকম অনেকগুলো তিনি লিখেছেন, প্রায় 50টার মতো লিখেছেন। এই যে এসের যে ফরম্যাট, সেই এসের ফরম্যাটটাকে ফ্রান্সিস বেকনই কিন্তু পপুলারাইজ করেছিলেন, এবং সেই জন্যই ফ্রান্সিস বেকনকে বলা হয়ে থাকে ফাদার অফ ইংলিশ এসেজ। ফাদার অফ ইংলিশ এসেজ। আচ্ছা, এবার তার প্রত্যেকটা এসের কিন্তু একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা বিশেষ রকম ভঙ্গিতে বা স্টাইলে লেখা। স্টাইলটার নাম হচ্ছে অ্যাফোরিস্টিক, APHO RIS TIC, অ্যাফোরিস্টিক। অর্থাৎ এই স্টাইলে কি বলা হয়, এই যে রাইটিং স্টাইলটা, এখানে কিন্তু ছোট ছোট বাক্য থাকবে, স্ট্রেট কাট কথা থাকবে, কোনো ভণিত থাকবে না, স্ট্রেট কাট উত্তর, কোনো রকম ভাবে ঘুরিয়ে পিছিয়ে কথা বলা হবে না, সোজা টু দা পয়েন্ট উত্তর, যা তোমার জানা দরকার সেটাই বলে দেওয়া থাকবে, বাইরে অতিরিক্ত কোনো কথা হবে না। সেই জন্যই যেহেতু এত ডিরেক্ট, তার জন্য কিন্তু বেশিরভাগ জনেরই এসে পড়তে মজা লাগে না, কিন্তু যদি বাস্তব উদাহরণ দিয়ে বোঝা হয়, এটা কিন্তু একটা দুর্দান্ত মাপের একটা এসে কিন্তু হয়ে দাঁড়াবে। তাহলে চলো এই গল্প না সরি, এসেটা শুরু করা যাক। লেটস গেট স্টার্টেড। দেখো, শুরু করছি ফ্রান্সিস বেকনের অফ স্টাডিজ। স্টাডিজ সার্ভ ফর ডিলাইট, ফর অর্নামেন্ট অ্যান্ড ফর অ্যাবিলিটি। প্রথমেই ফ্রান্সিস বেকন শুরু করছেন তার এসেটা পড়াশোনা তার গুরুত্ব নিয়ে। পড়াশোনার গুরুত্ব নিয়ে তিনি বলছেন যে পড়াশোনা আমাদের কি দেয়? ডিলাইট দেয়। ডিলাইট অর্থাৎ আনন্দ দেয়। অর্নামেন্ট, অর্নামেন্টের সাধারণ অর্থ হলো কিন্তু আমাদের গহনা। গহনা কিন্তু এখানে অর্থাৎ সাধারণ অর্থে কিন্তু গহনে মানে গহনা হবে না। অর্নামেন্ট কথাটার এখানে অর্থ হবে শোভা। অর্নামেন্ট অর্থাৎ এখানে হবে শোভা। অ্যান্ড ফর অ্যাবিলিটি, অ্যাবিলিটি মানে ক্ষমতা বা সক্ষম করে তোলা। অর্থাৎ তিনি বলছেন যে পড়াশোনা তার তিনটে পারপাস। তাহলে এখানে হচ্ছে পারপাস, এই লাইনটা হচ্ছে আমাদের পারপাসটাকে বলেছে। পড়াশোনার পারপাস কি? তিনি বলছেন পড়াশোনার মূল উদ্দেশ্য বা পড়াশোনার উদ্দেশ্য হলো আমাদের আনন্দ দেওয়া। আমরা যখন কথা বলি, আমাদের যে বাচন ভঙ্গি, সেইটাকে যেন খুবই সুন্দরভাবে উপস্থাপন করা এবং আমাদের সক্ষম করে তোলা, এটাই হচ্ছে পড়াশোনার মূল বক্তব্য। অর্থাৎ
সাধারণ মানুষ এবং একজন শিক্ষিত মানুষের মধ্যে তফাৎ এটাই হচ্ছে যে শিক্ষিত মানুষ যে সমস্ত শিক্ষাগুলো অর্জন করে সেইগুলো সে নিজে আনন্দের জন্য অর্জন করতে পারে, সেখান থেকে কি সে কিছু শিখে নিজেকে কাজ করার মাধ্যমে সক্ষম করে তুলতে পারে, বা তাকে কোথাও কথা বলতে দেওয়া হলো বা কোথাও তাকে নিয়ে যাওয়া হলো এবং তাকে বলা হলো যে এই বিষয়টার উপরে আপনি কিছু বলুন, তিনি যখন সে কথাটা বলতে লাগবেন তার কথার মধ্যে একটা আলাদাই মাধুর্য থাকবে, একটা আলাদাই স্টাইল থাকবে। সাধারণ মানুষের বক্তৃতা এবং একজন ওরেটর বা একজন যিনি বক্তৃতা দেন সেরকম মানুষের বক্তৃতার মধ্যে কিন্তু আকাশ পাতাল তফাৎ থাকবে। তোমার গল্প বলা আর একজন ভয়েস আর্টিস্টের গল্প বলা বা যারা গল্প শোনান তাদের গল্প বলার মধ্যে কিন্তু অনেকটাই তফাৎ থাকবে। সেরকমই বলছে এই পড়াশোনা কিন্তু আমাদের সেই জায়গায় পৌঁছে দেওয়ার জন্য অনেকটাই সাহায্য করে থাকে। তারপর কি বলছেন, যে চিফ ইউজ ফর ডিলাইট ইজ ইন প্রাইভেটনেস অ্যান্ড রিটায়ারিং। বলছে আনন্দ আমরা কখন পাবো, যখন আমরা একা থাকবো। প্রাইভেটনেস কথার অর্থ হলো একাকিত্ব, একাকিত্ব। রিটায়ারিং মানে অবসরপ্রাপ্ত অবস্থা নয়, রিটায়ারিং কথার অর্থ হলো অবসর সময়ে। অবসর সময়ে। তাহলে এটা অর্থ কি? বর্তমানে আমাদের প্রত্যেকের হাতে একটা করে ফোন থাকে এবং আমরা যখন অবসর সময় খুঁজি সে অবসর সময়ে বা যখন একা থাকি আমরা ফোনে গেম খেলি, গান শুনি বা সিনেমা দেখি, চ্যাট করি বা কাউকে ফোন করি। কিন্তু আজ থেকে বিশ্বাস করবে না, বেশি না, আজ থেকে 10-15 বছর আগেও প্রত্যেকের হাতে কিন্তু এত ফোন ছিল না। আমার নিজের কাছেই ছিল না। আজ থেকে 15 বছর আগে আমার কাছে কোনো ফোন ছিল না। বাড়িতে একটাই টেপাটেপি ফোন থাকতো, শুধু ফোন করা যেত। এবার তখন অবসর সময়ে সাধারণ মানুষ কি করত? তারা গল্পের বই পড়ত, তারা বিভিন্ন রকম উপন্যাস পড়ত, কবিতার বই পড়ত। আমার নিজের কাছেই ছিল, আবোল তাবোল ছিল আমার কাছে, নন্টে ফন্টে সমগ্র ছিল। আমি অবসর সময়ে সেগুলো পড়তাম, যখন একা বসে থাকতাম তখন সেগুলো পড়তাম। এমনকি বর্তমানেও যখন ফাঁকা সময় পাই আমি বিভিন্ন রকম উপন্যাস, বিভিন্ন রকম কবিতা পড়ে থাকি, যেমন ব্যোমকেশ পড়ে থাকি, এছাড়া রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সঞ্চয়িতা পড়ে থাকি আমি গ্রন্থটা। মনে একটা প্রফুল্লতার সৃষ্টি হয়, অনেক কিছু জানা যায়। তাহলে অবসর সময়ে এবং একাকিত্বে আমাদের একমাত্র সঙ্গী হচ্ছে বই। তারপরে ফর অর্নামেন্ট অর্থাৎ শোভা বাড়ানোর জন্য, ইট ইজ ইন ডিসকোর্স অর্থাৎ কথাবার্তা বলার মধ্যে কিন্তু আমাদের যদি স্টাইল আনতে হয়, নিজেদের কথাবার্তাকে আরো জোরালো করতে হয়, তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের পড়াশোনাটাকে চালিয়ে যেতে হবে। অর্থাৎ ধরো তোমাকে কোথাও বক্তৃতা দেওয়ার জন্য দেওয়া হলো, সেই বক্তৃতাটা কি নিয়ে? ধরো বিদ্যালয়ে তোমাদের স্বাধীনতা দিবস উপলক্ষে অনুষ্ঠান হয় প্রত্যেকটা বিদ্যালয়ে। এবার একজন যে বক্তৃতা কোনোদিন দেয়নি তাকে বক্তৃতা দেওয়ার জন্য দেওয়া হলো। তিনি বলছেন, আজকে 15ই আগস্ট স্বাধীনতা দিবস উপলক্ষে স্কুলের হেড স্যার আমাদের সুভাষচন্দ্র বসুর মূর্তিতে মালা দান করলেন। এটা সাধারণ মানুষ বলবে। এবার যে একটু শিক্ষিত, আমাদের শিক্ষক মহাশয়রা কিভাবে বলে থাকেন, তিনি বলবেন, আজ 15ই আগস্ট স্বাধীনতার এততম বৎসর এবং এততম বার্ষিকী। আজ এই পুণ্য তিথিতে আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয় মাননীয় অমুক মহাশয় নেতাজি সুভাষচন্দ্র বসুর মৃন্ময় মূর্তিতে মাল্যদান করলেন। তাহলে দেখো, এই যে প্রথম যে বক্তৃতা যে দিল তার কথায় আর একজন শিক্ষিত মানুষের কথার মধ্যে কতটা পার্থক্য। তার বলা এবং এনার বলা দুটোই কিন্তু সমান, কিন্তু কার মাধুর্যটা বেশি, যে তার কথাবার্তাটাকে কি করেছে, অলংকৃত করেছে। অর্থাৎ শুধু কথা বললেই হবে না, কথার মধ্যে মাধুর্য আনতে হবে। সেটাও কিন্তু আমাদের পড়াশোনায় শেখায়। And for ability is in the judgment
অ্যান্ড ডিসপোজিশন অফ বিজনেস। অর্থাৎ এখানে বিজনেস মানে কিন্তু ব্যবসা নয়, কাজকর্ম করাকে এখানে কিন্তু বিজনেস বলা হয়েছে। অর্থাৎ এই যে আমাদের ফ্রান্সিস বেকন তিনি বলছেন এই শেষের লাইনটিতে যে আমাদের সক্ষমতা আমরা কিভাবে অর্জন করি ইন দ্য জাজমেন্ট, ঠিক খারাপটা বিচার করা, অর্থাৎ বিচার বিবেচনা করার মধ্যেও কিন্তু পড়াশোনা লাগে। অর্থাৎ ধরো একটা জায়গায় কেউ হয়েছে কি অসুস্থ মানুষ, সে রাস্তায় পড়ে আছে, একজন শুভবুদ্ধি সম্পন্ন মানুষের করার কথা কি তাকে সাহায্য করা বা পারলে অ্যাম্বুলেন্সটাকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া বা হাসপাতালে নিয়ে যাওয়া। কিন্তু অন্যান্য ক্ষেত্রে কি হয়, সাধারণ মানুষ ফটো তুলতে ব্যস্ত, ভিডিও করতে ব্যস্ত। তাহলে এখানে শুভবুদ্ধি সম্পন্ন শিক্ষিত মানুষ আর তথাকথিত শিক্ষিত বা যাদের আমরা বর্তমানে বলে থাকি অশিক্ষিত, তাদের মধ্যে এটাই পার্থক্য, তার কোনটা ঠিক কোনটা ভুল তার বিচার বিবেচনা তারা করতে পারে না। অ্যান্ড ডিসপোজিশন অফ বিজনেস, কাজকর্মের মধ্যে দিয়েও তারা পারে না। কাজকর্মের মধ্যে দিয়ে মানে দেখো দেখো এখানে বিজনেসটা ব্যবসা দিয়ে বোঝায়। যে ধরো বর্তমান যুগে সাধারণ মানুষ করে কি কোনটা ঠিক কোনটা ভুল সেটা বিবেচনা করার বুদ্ধি সে হারিয়ে ফেলে। ধরো তুমি করছো কি একটা জিনিস তুমি 10 টাকায় কিনে আনলে 5 টাকায় বিক্রি করে দিলে, এটা তো তোমার ভুল জিনিস। তুমি করতে পারো কি 10 টাকায় কিনে 11 টাকায় বিক্রি করলে, তো তোমার 1 টাকা লাভ হলো। প্রথমে তোমার ক্ষতি হলো, দ্বিতীয়টা লাভ হলো। অন্য একজন করলো কি ওই একই জিনিস চুরি করে নিয়ে এলো, দিয়ে জিনিসটাকে 10 টাকায় বিক্রি করে দিল। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে সে তো ভুল, সে ভুল কাজটা করলো। তাহলে আমাদের কাজকর্ম পরিচালনার ক্ষেত্রেও কিন্তু পড়াশোনা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। ফর এক্সপার্ট মেন ক্যান এক্সিকিউট, কারণ এই যে এক্সপার্ট মানে দক্ষ মানুষরা কাজ সম্পাদন করতে পারেন। and perhaps judge of particulars, বা কোনো জিনিসের গুণমান যাচাই করতেও তারা পেরে থাকেন, বা কোনো জিনিসটা কেমন হওয়া উচিত কিছু কিছু ক্ষেত্রে তারা করে দিতে পারবেন, ওয়ান বাই ওয়ান, একে একে, একেবারে পারবেন না। বাট দ্য জেনারেল কাউন্সিলস, কিন্তু যদি তোমাকে সঠিক পরামর্শ নিতে হয় বা কি করে তুমি কাজটা করবে সেটা একদম সঠিক এবং চুলচেরা বিশ্লেষণ তোমার দরকার হয়, অ্যান্ড দ্য প্লটস অ্যান্ড মার্শালিং অফ অ্যাফেয়ার্স, এবং তুমি কি করে কাজটাকে সম্পাদন করবে তার যাবতীয় মাপকাঠি বা যাবতীয় তোমার পরিচালনা পদ্ধতি সবকিছু যদি তোমাকে জানতে হয়, কাম বেস্ট ফ্রম দোজ দ্যাট আর লার্নড, যারা শিক্ষিত তাদের কাছ থেকেই কিন্তু এটা বেশি পাওয়া যায়। অর্থাৎ এটার মধ্যে দিয়ে তিনি কি বলছেন দেখো, ধরো একজন রাজমিস্ত্রি, সে যদি তুমি তাকে দাও, সে কিন্তু দেখে দেখে তোমার ঘরটা খুব সুন্দরভাবে বানিয়ে দেবে। তারপর রং মিস্ত্রিকে ডাকলে সুন্দরভাবে রং করে দিয়ে চলে যাবে। কিন্তু ধরো এমন অবস্থা তুমি পাহাড়ের ঢালে থাকো, সে পাহাড়ের ঢালে তুমি কিভাবে বাড়ি তৈরি করবে রাজমিস্ত্রির ক্ষমতাই নেই তোমাকে সেই সঠিক উপদেশ দেওয়ার। সেটা একমাত্র আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার এরাই বলতে পারবেন। তারা ছক কষে দেবেন যে এইভাবে এইভাবে বাড়ি তৈরি করবে, তুমি সেই ছক রাজমিস্ত্রিকে দাও, তোমার কাজ করে দেবে। অর্থাৎ কাজ করার জন্য হয় দক্ষতা লাগে, দক্ষতা, কিন্তু কাজটা কিভাবে করবে সেটা পরিচালনা করার জন্য লাগে কিন্তু শিক্ষা। তারপর তিনি বলছেন টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডিজ ইজ স্লথ। তারপর তিনি এখানে বলছেন যে পড়াশোনা করার যেমন সুবিধাও আছে, আবার পড়াশোনা তুমি জেনে গেলে কিন্তু সেটাকে তুমি যদি ভুলভাবে প্রয়োগ করো সেগুলোও কিন্তু খারাপ। এখানে তিনি পড়াশোনার খারাপ দিকগুলো তিনি বলছেন যে টু স্পেন্ড টু মাচ টাইম ইন স্টাডিজ ইজ স্লথ। তুমি কাজ করছো না, সারাদিন গল্পের বই পড়ছো, সারাদিন উপন্যাস পড়ছো, সেটা কিন্তু খারাপ। ইউ আর ওয়েস্টিং ইউর প্রেশিয়াস টাইম, তুমি তোমার মূল্যবান সময় নষ্ট করছো। টু ইউজ দেম টু মাচ ফর অর্নামেন্ট, অর্থাৎ ধরো
তুমি কারোর সঙ্গে সাধারণ কথাবার্তা বলছো, বন্ধুদের মধ্যে কথাবার্তা বলছো, হঠাৎ করে তুমি ক্ষণে ক্ষণে শেক্সপিয়ারের উদ্ধৃতি দিচ্ছ, ক্ষণে ক্ষণে তুমি বিভিন্ন রকম উপন্যাস থেকে লাইন তুলছো, তাহলে এই ক্ষেত্রে তুমি কিন্তু নিজে হাসির খোরাক হয়ে যাচ্ছ। কারণ যেখানে যেটা বলার স্থান, তুমি স্থান কাল পাত্র বিবেচনা না করেই তুমি সেই সমস্ত কথা বলছো যেগুলো কোনো মানে অর্থই দাঁড়ায় না। তোমাকে যদি তোমার বন্ধুদের সঙ্গে কথা বলতে হয়, তুমি সাধারণভাবে কথা বলবে। তোমাকে এত অলংকৃত করার তো দরকার নেই, তুমি তো কোথাও বক্তৃতা দিচ্ছ না বা কোথাও প্রেজেন্টেশন দিচ্ছ না। যেখানে যেটা দরকার সেখানে সেটা দাও। তা না করে তুমি অতিরিক্ত কি করছো, ভণ্ডামি করছো। অর্থাৎ এই ক্ষেত্রে বলতে গেলে তুমি ভণ্ডামি করছো। ট্রেনে বাসে দেখবে সাধারণ মানুষ করে কি, যারা একটু নিজেকে শিক্ষিত বলে হাম বড়াই করে, তারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে বাংলা আর ইংরাজি মিক্স করে একটা খিচুড়ি ভাষা বলে দেবে। যেমন ধরো, তোমাকে যদি জিজ্ঞেস করা হয় ট্রেনে বা বাসে তুমি কেমন আছো, তুমি বলবে সাধারণভাবেই যে আমি ভালো আছি। কিন্তু যারা একটু হাম বড়াই করতে ভালোবাসে, নিজেকে শিক্ষিত রূপে প্রতিষ্ঠিত করতে ভালোবাসে, তারা কি বলে, ও ইয়া টুডে আই এম ফিলিং অ্যাকচুয়ালি কোয়াইট আনওয়েল, সো আই ক্যানট অ্যাকচুয়ালি সে হোয়াট আই এম অ্যাকচুয়ালি ফিলিং। এই যে তুমি সাধারণভাবে বলতে পারতে যে আমার আজকে শরীরটা ভালো লাগছে না, তাই অতটাও ভালো নেই আজকে আমি, বা আমি ভালো নেই আজকে, এইভাবে তুমি বলে দিলে। এতটা তোমাকে জটিল ভাবে হাম বড়াই করার কোনো দরকারই ছিল না। ঠিক সেরকমই ইজ অ্যাফেক্টেশন, এই যে এটা ভণ্ডামি হয়, ভণ্ডামি। টু মেক জাজমেন্ট হোলি বাই দেয়ার রুলস ইজ দ্য হিউমার অফ এ স্কলার। তারপর বলছে যে কোনো জিনিসের বিচার বিবেচনা করা শুধুমাত্র পুঁথিগত বিদ্যা দিয়ে বা পুরোপুরি বইয়ের পড়া জ্ঞান দিয়ে সেটা করা কিন্তু একটা স্কলার বা পণ্ডিতকেও কি করে তোলে, পণ্ডিতকেও সেখানে হাসির খোরাক করে তুলতে পারে। অর্থাৎ এখানে কি বলছেন, এখানে বলছেন যে ধরো কোনো একজন মানুষ, সে কি করছে, বইয়ে যা লেখা আছে সেটাই ফলো করতে বলছে। যেমন ধরো একটা ক্ষুধার্ত মানুষ, সে রাস্তায় পড়ে আছে, খিদের তাড়নায় সে ছটফট ছটফট করছে। তুমি করলে কি, তাকে 5টা টাকা দান করলে বা তাকে কোথাও খাওয়াতে নিয়ে গেলে। পাশ থেকে হুট করে একজন এসে বলল, টাকা দান করা মানে মানুষকে অক্ষম করে তোলা। তাহলে সেখানে তার কথা কি সাজবে? সে তো পুরো পুঁথিগত বিদ্যা অনুযায়ী বলছে, সেখানে মানুষটা কাতরাচ্ছে কষ্টে আর তুমি পুঁথিগত বিদ্যা ওড়াচ্ছ। কখনো সেটা সম্ভব? বা কাউকে খেতে দেওয়া মানে তাকে ভিক্ষা দান করা, এইগুলো যেখানে যে বলার স্থান সেখানে না বলে সব জায়গায় বলে বেড়ানো কিন্তু একজন জ্ঞানী মানুষকে হাসির খোরাক করে তোলে। বা দেখবে একটা অঙ্ক তুমি 2-3 রকম ভাবে করতে পারো, কিন্তু যদি কেউ বলে থাকেন যে বইয়ে যে নিয়ম করা আছে তার বাইরে তুমি যাবে না, কখনো সেটা কি সম্ভব? বা সেটা কি কখনো যুক্তিসঙ্গত হবে? কখনোই সম্ভব নয়। ধরো একটা সেন্টেন্স, আমি গাছে জল দিই, এটাকে তুমি লিখতে পারো আই গিভ ওয়াটার টু দ্য প্লান্টস। এটা একটা বাক্য। আর একটা বাক্য তুমি লিখলে আই ওয়াটার দ্য প্লান্টস। তোমার কেউ পরিচিত বা কোনো শিক্ষক মহাশয় বলেন বইয়ে এটা আছে, এটাই করবে, এটা ভুল। কখনো কি ভুল এটা? এটাও তো ঠিক, এটাও ঠিক। তাহলে আমাদের মানতে, অর্থাৎ তিনি এখানে বলছেন, ফ্রান্সিস বেকন কিন্তু এখানে বলছেন যে উই শুড লার্ন হাউ টু অ্যাকসেপ্ট দ্য চেঞ্জেস অ্যান্ড হাউ টু অ্যাকসেপ্ট দ্য আদার প্রসেসেস বা আদার থিংস বা আদার নলেজেস। আমাদের অন্যান্য জিনিস, অন্যান্য জ্ঞান, অন্যান্য যে দৃষ্টিভঙ্গি, আদার পার্সপেক্টিভস শুড বি অলসো অ্যাপ্রিসিয়েটেড। অন্যান্য জ্ঞান, অন্যান্য আলোচনা, অন্যান্য যে দৃষ্টিভঙ্গি, সেইগুলোকেও কিন্তু আমাদের অবশ্যই গ্রহণ করা উচিত। তারপর দে পারফেক্ট নেচার, এবার তিনি কিন্তু বলছেন যে পড়াশোনা আমাদের কিভাবে সাহায্য করে। এখানে দে কিন্তু এখানে বলতে এখানে তিনি বলছেন বুকস।
দে অর্থাৎ তিনি এখানে বুকসের কথা বলছেন। বই আমাদের কিভাবে সাহায্য করে? দি পারফেক্ট নেচার। অর্থাৎ ধরো একজন মানুষ, সে খুব ভালোভাবে ছোটবেলা থেকেই জিনিসপত্র সারাতে পারে। তাকে যদি তুমি ইঞ্জিনিয়ারিং শেখাও বা আইটিআই শেখাও, সে কিন্তু তার জ্ঞানটাকে প্রচন্ড ভাবে নার্চার করতে পারবে, প্রচন্ড ভাবে সে নিজের জ্ঞানটাকে সানাতে পারবে, এবং শেষমেশ নিজের জ্ঞানটাকে সানিয়ে সে নিজের তো লাভ করতে পারবে, অন্যজনকেও সাহায্য করতে পারবে। অর্থাৎ আমাদের মধ্যে যে জ্ঞান ছোটবেলা থেকে রয়েছে, সেটাকে যদি আমরা পড়াশোনার মাধ্যমে নাড়াচাড়া না করি, তাহলে কিন্তু সেটা কোনো ফলপ্রদায়ক হবে না। এই যে অ্যান্ড পারফেক্টেড বাই এক্সপিরিয়েন্স, এবং তুমি নিজের জ্ঞানটাকে পড়াশোনার মাধ্যমে আরো উন্নততর করলে, এবং যদি তুমি সেটাকে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে প্রয়োগ না করো, তাহলে সেই জ্ঞানটা কিন্তু কোনো লাভই হবে না। একটা উদাহরণ দিই, দেখো, তুমি ছোটবেলা থেকেই রান্নার প্রতি তোমার খুবই একটা আগ্রহ জন্মেছে, তুমি দারুণ চা বানাতে পারো। তুমি এবার করলে কি, রান্না নিয়ে পড়াশোনা করলে, মানে কি, হোটেল ম্যানেজমেন্ট করলে। সেখানে তুমি কি করতে পারলে, বিভিন্ন রকম রান্না করার পদ্ধতি জানলে, কিভাবে বিভিন্ন রকম রান্না করতে হয় তুমি জানলে। এবার তুমি করছো কি, তুমি রান্নাই করো না, বইয়ে পড়লে, আচ্ছা পেঁয়াজটাকে এইভাবে কাটে, আচ্ছা আলুটাকে এইভাবে কাটে, এইভাবে ভাজতে হয় আলুটাকে। তুমি শুধু বইয়ে পড়লে, কিন্তু জীবনে আলু ভাজতেই শিখলে না। তাহলে সেই ক্ষেত্রে তোমার জ্ঞানটার কি কোনো লাভ হলো? কোনো লাভই হলো না, তুমি নিজেকে সে সীমিতই করে রাখলে। অর্থাৎ আমাদের মধ্যে যে ক্ষমতা, সেটা পড়াশোনার মাধ্যমে আরো উন্নততর হয়, এবং সেটাকে আমরা যদি খুব ভালোভাবে বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে প্রয়োগ করি, সেটা উন্নততম হয়ে যেতে পারে। তারপরে দেখো, for natural abilities are like natural plants that need pruning by study। এই যে তিনি বলছেন যে আমাদের মধ্যে যে সহজাত জ্ঞান বা সহজাত যে সমস্ত ক্ষমতা রয়েছে, সেগুলো হলো বন্য গাছের মতো। বন্য গাছের মতো অর্থাৎ বন্য গাছে দেখবে এই দিকে একটা ডাল চলে গেছে, সরি, ধরো এই একটা গাছ, এই দিকে ডাল চলে গেছে, এই দিকে ডাল চলে গেছে, এই দিকে ডাল চলে গেছে, তাহলে দেখতে কিন্তু খুবই খারাপ লাগবে। যদি তুমি সেটাকে সভ্য জগতে নিয়ে আসো বা একটা কোনো গার্ডেনে রাখো, চারিদিকে গাছের ডালপালা ছড়িয়ে চলে গেছে, এবং দেখে কেমন, মানে দৃষ্টিকটু লাগছে, ভালো লাগবে না। সেরকমই তাকে যদি তুমি করো কি, প্রুনিং করো। প্রুনিং কথার অর্থ কি, ছাঁটাই করো, সুন্দরভাবে ছাঁটাই করো। দেখবে অনেক জায়গায় গাছ বা ঝোপঝাড় খুব সুন্দরভাবে কেটে কত সুন্দর সুন্দর প্রতিকৃতি, বিভিন্ন রকম আকৃতি বা লেখা করে দেওয়া থাকে, সেগুলো দেখতে কি সুন্দর লাগে। সেগুলো নিশ্চয়ই আমাদের কিসের প্রতীক? সেগুলো আমাদের পারফেকশনের প্রতীক। সেগুলো আমাদের কি, বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন জ্ঞানের প্রতীক, এবং কিভাবে আমরা সেটাকে ফলাচ্ছি সেটার প্রতীক। অর্থাৎ কবি, মানে এসেইস্ট এখানে বলছেন যে যদি তোমার মধ্যে জ্ঞান থাকে, সহজাত প্রবৃত্তি থাকে, সেটা হচ্ছে বন্য গাছের মতো, যার মধ্যে ক্ষমতা রয়েছে সুন্দরভাবে নিজেকে প্রতিস্থাপন করার, নিজেকে সুন্দরভাবে দেখানোর, কিন্তু ছাঁটাইয়ের অভাবে বা নিজের জ্ঞানটাকে সানানোর অভাবে সেটা কিন্তু সে বন্য গাছ রূপেই থেকে যাচ্ছে। সেটা কখনোই এটা সুন্দর বনসাই হচ্ছে না। বনসাই দেখবে ছোট্ট ছোট্ট গাছ হয়, কিন্তু এত সুন্দর ভাবে ছাঁটা থাকে, দেখতে দারুণ লাগে বনসাই গাছ। তাই বলছেন আমাদের নিজের জ্ঞানটাকে কি করতে হবে, ক্রমাগত সানাতে থাকতে হবে, বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে সেগুলোকে প্রয়োগ করতে হবে। তারপর কি বলছে, and studies themselves do give forth directions too much at large except they be bounded by experience। এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা লাইন, এটা তোমরা মার্ক করে রেখে দাও। এই যে এতটা, দেখো এটার মধ্যে দিয়ে তিনি কি বলছেন ভালো করে বোঝার চেষ্টা করো। বলছেন যে আমাদের যে পড়াশোনা, তারা কিন্তু আমাদের বিভিন্ন দিকে নিয়ে যেতে পারে, কিন্তু বাস্তব অভিজ্ঞতা হচ্ছে সেটাই, যেটাকে বেঁধে রাখতে পারে। এটা হচ্ছে আক্ষরিক অর্থ। এইসব জিনিসের আক্ষরিক অর্থ করলে কিন্তু কোনো মানে দাঁড়াবে না। এইগুলোকে খুব ভালোভাবে বুঝতে গেলে বাস্তব উদাহরণ নিতে হবে। অর্থাৎ ধরো পড়াশোনা, পড়াশোনা
তুমি করেই যাচ্ছ, তুমি জ্ঞান আহরণ করেই যাচ্ছ। শেষে এত জ্ঞান তুমি অর্জন করে নিলে, কোথায় কোনটা করবে তুমি আর খুঁজে পাচ্ছ না। কিন্তু একটা একটা গল্প আছে দেখবে, একটা নাপিত, সে খুব সুন্দর ফোড়া কাটতে পারতো। এবার একজন ডাক্তার তাকে শেখালো এখানে এখানে স্নায়ু থাকে, এখানে এখানে শিরা থাকে, এখানে এখানে এই করলে সেই হয় সেই হয়। সে জ্ঞান জানার পর প্রয়োগ করেনি, ফোড়া কাটতে পারছে না। তাই বলছেন এসেইস্ট যে জ্ঞান মানুষকে বিভিন্ন রকম দিকে নিয়ে যাওয়ার ক্ষমতা রাখে, কিন্তু সব সময় সেই জ্ঞানটা চারিদিকেই আমাদের নিয়ে যেতে হবে তার কোনো মানে নেই। আমাদের উচিত সেই জ্ঞানটাকে একটা ডিরেকশন দেওয়া, এবং সেই ডিরেকশন কে দেবে? এক্সপিরিয়েন্স, বাস্তব অভিজ্ঞতা দেবে। যেমন ধরো একজন হোটেল ম্যানেজমেন্ট পড়া একজন মানুষ যে খুব সুন্দর রান্না করতে পারে, সে হচ্ছে কি, সে যেমন সুন্দর পড়াশোনা করতে পারে, সে সুন্দর বক্তৃতা দিতে পারে, সে সুন্দর রান্না করতে পারে, তার মধ্যে এতগুলো অ্যাবিলিটি রয়েছে, এতগুলোর জ্ঞান তার মধ্যে রয়েছে। ওটাকে ঠিক করতে হবে কোনটা সে ভালো পারে এবং কোনটা সে করবে, এবং সেটা সে জানবে কি করে? বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে। যদি সে ভালো অভিজ্ঞতা অর্জন করার মাধ্যমে সে পড়াশোনা করে একজন স্কলার হতে চায়, সে স্কলার হোক। যদি সে বক্তৃতা ভালো দিতে পারে, বক্তৃতায় ভালো দেখ। আর যদি ভালো রান্না করতে পারে, নিজেকে একজন ভালো শেফ হিসেবে প্রতিষ্ঠিত করুক। কিন্তু চারিদিকে যেন সে হাত পা যেন না ছড়ায়, সে একটা দিকেই যেন যায়। দেখবে বাংলায় একটা প্রবাদ বাক্য আছে, দু নৌকায় পা দিয়ে চলা যায় না। সেরকমই তোমার দু নৌকায় পা দিয়ে চললে হবে না। যদি তুমি একটা জিনিস ভালো পারো, সেটাকে প্রয়োগ করার মাধ্যমে সেটাকে উন্নততর করে তোলো। তারপরে দেখো, তারপরে আমরা জানবো যে পড়াশোনার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি কিরকম। দেখো, সবাই যে পড়াশোনাকে অ্যাপ্রিসিয়েট করে সেটা কিন্তু নয়। যেমন দেখো, ক্রাফটি মেন কন্ডেম স্টাডিজ। ক্রাফটি ম্যান বলতে এখানে কাদের বলছে বলতো? চতুর বা চালাক বা কানিং মানুষদের বলছে। চতুর বা চালাক বা কানিং, কানিং মানুষরা কিন্তু, বা চতুর বা চালাক মানুষরা কিন্তু পড়াশোনাকে ঘেন্না করে। মানে দেখবে একটা সিনেমা আছে সত্যজিৎ রায় হীরক রাজার দেশে, তিনি বলছেন কি, পড়াশোনা মানুষ যত করে তত বেশি কিন্তু কম মানে। অর্থাৎ চালাক চতুর মানুষরা কিন্তু আমাদের ব্রেন ওয়াশ করতে খুব ভালো পারে। এবার যদি তুমি পড়াশোনা করে জেনে যাও সে ভুল বলছে, তাহলে তুমি তো তার বুজরুকি ধরে ফেলবে। চালাক বা চতুর মানুষরা কখনোই চাইবে না তুমি পড়াশোনা করে জ্ঞানী হও। ভালো উদাহরণ কি হবে দেখো, ধরো একটা জায়গায় প্রচুর মানুষ থাকেন অশিক্ষিত। একজন চালাক তাদের মধ্যে থেকে উঠে এলো, বা বাইরে থেকে একজন চালাক মানুষ এলো। সে বলছেন, দেখো এই যে আকাশটা দেখতে পাচ্ছ, এই আকাশটা কিছুই নয়, এটা ত্রিপল দিয়ে ঢাকা। মাঝে মাঝে বৃষ্টি হয়, ওই ঝাড় ঝাড় দেয় আকাশে, ওই সে জলগুলো টপ টপ করে ত্রিপলে ফুটো হয়ে পড়ে। মানুষ তাই বিশ্বাস করতে লাগলো। এবার হঠাৎ করে হলো কি, একজন মানুষ পড়াশোনা জানার, সে বলল কি, আকাশ কোনো ত্রিপল নয়, আকাশ হচ্ছে কি বায়ুমণ্ডলের একটা অংশ। এবং যেখানে কি আমরা দেখতে পাবো, সেখানে আমরা যখন মেঘ সৃষ্টি হয়, এইভাবে এইভাবে মেঘ সৃষ্টি হয়, সেখান থেকে বৃষ্টিপাত হয়। তাহলে সেই মানুষটা বুঝলো কি, ধরা পড়লো, সে কিন্তু তোমাকে উঠে পড়ে লাগবে প্রমাণ করার জন্য তুমি ভুল। তাই চতুর বা চালাক মানুষরা কখনোই চাইবে না যে তুমি পড়াশোনা জানো। আর একটা উদাহরণ দিই, দেখো আর একটা উদাহরণ হচ্ছে যে চালাক মানুষরা সবসময় মানুষের ব্রেন ওয়াশ কিরকম ভাবে করে দেখো। ধরো তুমি দোকানে গেলে, বিশেষ করে মলে এটা হয়ে থাকে, তোমার কেনার কথা ছিল, বা মল থেকে ভালো উদাহরণ দিচ্ছি আমি সেলে। এই যে কদিন আগে বিভিন্ন রকম অনলাইন প্ল্যাটফর্মে সেল চলছিল, তুমি কিনবে একটা, ধরো ফোনের কভার, 500 টাকা বা 600 টাকা দাম ফোনের কভার। তোমার ফোনের কভার ছিঁড়ে গেছে, অফলাইনে কোথাও পাচ্ছ না, তুমি অনলাইনে দেখতে গেলে। ফোনের কভার দেখতে দেখতে তুমি ফোনের কভারটাকে কাটে রাখলে, হঠাৎ তোমার চোখ গেল নিচে, একটা অফার দেখলে, একটা XYZ কোম্পানির হেডফোন বিক্রি হচ্ছে, TWS ইয়ারফোনস, যেটা MRP 2999, সেইটাই সেলে বিক্রি হচ্ছে 700 টাকায়। বাহ, দারুণ জিনিস তো, এত সস্তায় তো কোনোদিনই পাবো না।
তুমি করলে কি অ্যাড টু কার্ট করে অর্ডার করে নিলে, তোমার খরচ করার কথা ছিল 500 টাকা বা 600 টাকা, তুমি করলে কি আরো 750 এক্সট্রা খরচা করে বসে থাকলে। কিন্তু মজার ব্যাপার কি জানো, যদি 1 মাস আগে দেখো সেই সেম হেডফোনই বিক্রি হচ্ছিল 600 টাকায়, তা তুমি বোকা বনে গেলে। এইগুলো হচ্ছে চালাক মানুষের ট্যাকটিক্স, বিজনেসম্যানদের ট্যাকটিক্স, যেগুলো আমরা ধরতে পারি না। যে ধরতে পারে সেই হচ্ছে আসল শিক্ষিত মানুষ। তারপরে দেখো, সিম্পল মেন অ্যাডমায়ার দেম। এটা সত্যি কথা, সাধারণ অল্প শিক্ষিত মানুষ কিন্তু শিক্ষিত মানুষদের বা শিক্ষাকে করে কি, খুবই সম্মান করে। দেখবে রাস্তা দিয়ে যখন কোনো আইপিএস, আইএস বা বিডিও যান, আমরা বলি যে সত্যি এই মানুষটা কতদূর পড়াশোনা করেছে যার জন্য এত অব্দি আসতে পেরেছে। কিন্তু কখনো কি মনে হয় না, ইস যদি আমি পড়াশোনা করে সেই জায়গায় যাই, আমিও তো ওরকম হতে পারবো। সাধারণ মানুষ শুধুমাত্র করে কি অ্যাডমায়ার করে, প্রশংসা করে, সম্মান করে, কখনোই কিন্তু সেগুলোকে প্রয়োগ করে না, নিজেদের উন্নতি সাধনের জন্য প্রয়োগ করেন না। যেমন ধরো গীতা বা ধর্মগ্রন্থ যেগুলো আছে, সেগুলো আমরা করি কি অ্যাডমায়ার করি, সম্মান করি, কিন্তু সেগুলোকে খুলে পড়ে তার যে বাণীগুলোকে আমরা কিন্তু প্রয়োগ পর্যন্ত করি না। তাহলে এটাই বেকন বলছেন যে শুধুমাত্র পড়াশোনাকে অ্যাডমায়ার করলেই হবে না, সেগুলোকে কিন্তু নিজের লাইফে ইমপ্লিমেন্ট করতে হবে বা প্রয়োগ করতে হবে এবং নিজের এবং পারিপার্শ্বিকের উন্নতি সাধন করতে হবে। অ্যান্ড ওয়াইজ মেন ইউজ দেম, এবং ওয়াইজ মানে কিন্তু চতুর নয়, জ্ঞানী মানুষ, জ্ঞানী মানুষ সেগুলোকে প্রয়োগ করেন। এই যে বললাম, ধরো গীতার বাণী, গীতার বাণী বিভিন্ন জায়গায় তুমি পেয়ে যাবে, বিভিন্ন জায়গায় তার ব্যাখ্যা পাবে, কিন্তু কজন প্রয়োগ করেন। যেমন ধরো গীতা একটা বাণী আছে, সেই বাণীটার অর্থ হচ্ছে যে তুমি নিজের কর্ম করে যাও, ফলের আশা করো না। অর্থাৎ বলছেন যে তোমার বর্তমান তোমার সঙ্গে আছে, তোমার বর্তমানটাকে তুমি কাজে লাগাও, তুমি কাজ করে যাও, তোমার কাজের যে ফল সেটা তুমি একদিন না একদিন পাবেই, কিন্তু ফলের আশাতে তুমি কোনো কাজ করো না, তাহলে কিন্তু তুমি সেক্ষেত্রে লোভী হয়ে যাচ্ছ। তো আমরা কি পড়াশোনা করে শুধুমাত্র চাকরি পাওয়ার জন্যই? বেশিরভাগ মানুষ কিন্তু তাই করেন, বেশিরভাগ মানুষ চাকরি করার জন্যই কিন্তু পড়াশোনা করেন, আর সেখানেই হয়ে যায় সবচেয়ে বড় ভুল। আমরা নিজেদের উন্নতি করার জন্য, নিজেদের জ্ঞান বৃদ্ধি করার জন্য কিন্তু কখনো পড়াশোনা করি না। যদি করতাম তাহলে কিন্তু জানতে পারতাম যে চাকরি কিন্তু পয়সা রোজগার করার বা নিজেদের রুজি অর্জন করার একমাত্র পন্থা নয়, ব্যবসাও আছে। ওই যে আগের লাইনে তুমি দেখলে, তোমাকে দেখাই আরেকবার, দেখিয়ে দিই, দেখো এই যে, এই যে বিজনেস, এই বিজনেস টার্মটা দেখো, এটা ইচ্ছাকৃত আমি তখন পুরোপুরি ব্যাখ্যা করিনি, এবার এটা ব্যাখ্যা করব। দেখো আগেকার দিনে যত শিক্ষিত মানুষ ছিলেন, যত ধনী মানুষ ছিলেন, তারা সবাই ব্যবসা করতেন। যেমন যেমন চাঁদ সওদাগর, তিনি কিন্তু একজন বণিক ছিলেন, ব্যবসায়ী ছিলেন। তোমরা থার্ড সেমে গিয়ে পড়বে রাইডার্স টু দ্য সি, রাইডার্স টু দ্য সিতে তারাও কিন্তু ব্যবসা বাণিজ্য করার জন্যই যাচ্ছে। তারপর তোমরা পড়বে কি, তারপর তোমরা পড়বে ইউলিসিস, ইউলিসিসও কিন্তু একজন জ্ঞানী ব্যক্তি, যে কিন্তু জ্ঞান অর্জন করেছে বিভিন্ন বিভিন্ন জায়গায় ঘুরে, সে ব্যবসা বাণিজ্য করে বেরিয়েছে, ঘুরে বেরিয়েছে, বিভিন্ন জায়গায় গেছে। তারপরে তুমি কি দেখতে পাবে, তারপর দেখতে পাবে মার্চেন্ট অফ ভেনিস। তাহলে এই যে আগেকার দিনে মানুষ সব থেকে বেশি সম্মান করত বা জ্ঞানী মনে করে তাকে, যে ব্যবসা করতে পারে, কারণ ব্যবসা করার জন্য লাগে জ্ঞান। তুমি যদি না জানো একটা জিনিস 500 টাকা দাম, সে কি হবে তর্কাতর্কি করে বা বার্গেন করে বা দরদাম করে সেটাকে 350, 300 বা এমনকি 250 টাকাতে নামানো যায়। যদি তুমি না জানো, ইউ ক্যানট বিকাম এ বিজনেসম্যান। কারণ বিজনেস করতে গেলে তোমার বুদ্ধি দরকার। সেই 250 টাকার জিনিসটা তুমি কিভাবে নিজের দেশে 450 বা 400 টাকা বিক্রি করবে, তারও কিন্তু তোমার একটা বুদ্ধি থাকা চাই। যদি না থাকে তুমি কিন্তু হতে পারবে না। তাই দেখবে ব্যবসা সবাই করতে পারে, কিন্তু এম্পায়ার সবাই তৈরি করতে পারে না। এম্পায়ার তৈরি করা সব থেকে ভালো উদাহরণ হচ্ছেন আমাদের মুকেশ আম্বানি। মুকেশ আম্বানি যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, সেটা আজকে এই জায়গায় আসেনি, অনেক কষ্টের মাধ্যমে, অনেক গভীর চিন্তা ভাবনা পড়াশোনার মাধ্যমে কিন্তু তারা আজকে এই জায়গায় এসে দাঁড়িয়েছেন। তাই we should admire businessmen and the strategy, and we should also learn how to become a businessman. তুমি যদি ব্যবসা নাও করো, ব্যবসায়ী মানুষের চিন্তা ভাবনা কেমন হয় সেটা কিন্তু তোমার জানা খুবই জরুরি। তারপরে দেখো,
ফর দে, এখানে দে মানে কিন্তু হচ্ছে বই। বই বই কি করছে? টিচ নট দেয়ার ওন ইউজ, তারা শেখায় না তাদের কিভাবে ব্যবহার করতে হয়। বাট দ্যাট ইজ এ উইজডম উইদাউট দেম অ্যান্ড অ্যাবাভ দেম ওয়ান বাই অবজারভেশন। বলছে যে বই তোমাকে শেখাবে না কিভাবে তাকে কাজে লাগাতে হয়, কিভাবে তাকে ব্যবহার করতে হয়। তাই এখানে তিনি বলছেন যে বই তোমাকে জ্ঞান দেবে, বই তোমাকে বলে দেবে যে এই করলে এই হয়, এই করলে সেই হয়। সেই জন্য দেখবে যে ডাক্তার হয় তাদের কিন্তু সব সময় কি হয়, তাদের প্র্যাকটিসের মধ্যে দিয়ে যেতে হয়। ডাক্তাররা যদি প্র্যাকটিসের মধ্যে দিয়ে না যায়, একজন ডাক্তার কিন্তু বই পড়ে কখনোই ডাক্তার হতে পারবে না। একজন ডাক্তার কখনোই ডাক্তার হতে পারবে না। ইফ এ ডক্টর ইজ নট প্র্যাকটিসিং ইনাফ হি ক্যানট বিকাম এ গুড ডক্টর। একজন ডাক্তার শুধুমাত্র বই পড়লো যে জ্বর হলে প্যারাসিটামল দিতে হয়, অ্যালার্জির জন্য তোমাকে মন্টিকিউলাস জাতীয় এরকম ওষুধ দিতে হয়, কিন্তু যদি না জানো যে তার অ্যালার্জিটা মাইনর, না দিলেও হবে, তার জ্বরটা মাইনর, তাকে প্যারাসিটামলের আমি 650 না দিয়ে যদি তাকে আমি প্যারাসিটামল 500 বা 300 বা 100 এগুলো ডোজেজ থাকে, মিলিগ্রাম ডোজেজ থেকে, কোন ডোজেজটা কখন দিতে হয় সেটা আমাদেরকে জানতে হয় বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে। যদি সে না জানে, বা ধরো তোমার অপারেশন করার কথা কিডনিতে, সে তোমার লিভার কেটে দিয়ে বসে আছে, একজন সার্জেন্ট, সার্জেন্ট তোমার লিভার কেটে দিয়ে বসে আছে, তাহলে সেক্ষেত্রে তো কোনো লাভই হলো না। আবার ধরো একজন সৈন্য, সে করেছে ট্রেনিং এ, জেনেছে এইভাবে এইভাবে বন্দুকে গুলি ভরতে হয়, এইভাবে এইভাবে গুলি করতে হয়, সে আজ পর্যন্ত বন্দুক হাতে নেয়নি, যুদ্ধের সময় তাকে একটা AK-47 বা একটা মেশিন গান ধরিয়ে দেওয়া হলো, সে তো ওজনই সামলাতে পারবে না, গুলি ভরাতে দূরের কথা, শুট করাতে দূরের কথা। তাই আমাদের শুধুমাত্র জ্ঞান অর্জন করলেই হবে না, সেটাকে বাস্তবে প্রতিফলন করতে হবে। আর তোমরা যারা সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তোমাদের শুধু পড়লেই হবে না, প্র্যাকটিস করতে হবে। কি প্র্যাকটিস করতে হবে? রাইটিং। তোমাদের রাইটিং প্র্যাকটিস করতে হবে, কারণ যদি তোমরা রাইটিং প্র্যাকটিস না করো, তোমাদের হাতে সৌন্দর্য আসবে না, তোমাদের হাতে স্পিড আসবে না, এবং তোমাদের পরীক্ষা হলে গিয়ে পরীক্ষায় তুমি শেষ করতে পারবে না। তাই বিসাইডস লার্নিং উই শুড অলসো ফোকাস অন রাইটিং। এটা আমি পড়াশোনার ক্ষেত্রে বলছি, তোমাদের ক্ষেত্রে। আর এই ক্ষেত্রে যদি বলতে হয় বিসাইডস লার্নিং উই শুড অলসো ফোকাস অন গেইনিং প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সেস। আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স অর্জন করাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তারপরে দেখো বলছে আমরা কখন পড়াশোনা করব না। দেখো, বা পড়াশোনা কখন করা উচিত নয়। রিড নট টু কন্ট্রাডিক্ট এন্ড কনফিউজ। এই প্যারাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই গোটা প্যারাটাই তোমরা করতে পারো কি, দাগ মেরে দাও। প্যারা না, এই গোটা লাইনটা, এই যে, এই যে এতটা, এই গোটা লাইনটাই তোমরা দাগ মেরে দাও, কারণ খুবই গুরুত্বপূর্ণ লাইন এটা। দেখো এর মানে কি বলছে, রিড নট টু কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফিউট, কনফিউট, রিড নট টু কন্ট্রাডিক্ট অ্যান্ড কনফিউট। বলছেন যে তোমরা পড়াশোনা করবে না মানুষকে বিভ্রান্ত করার জন্য এবং তর্ক বিতর্ক করার জন্য। মানে ধরো তুমি পড়াশোনা করে অনেক জ্ঞান অর্জন করলে, এবার দেখলে যে তোমার সঙ্গে কারোর মতের মিলছে না, তোমার সঙ্গে কারোর মতের নাই মিলতে পারে, তার মানে এই নয় যে সে ভুল বলছে। তুমি তাকে সবার সামনে, তার সামনে তর্ক করতে লাগলে, তাকে অপমান করতে লাগলে, এই ক্ষেত্রে তোমার জ্ঞানের কিন্তু প্রতিফলন তো হলোই না, বরং তোমার মূর্খামির তুমি প্রমাণ দিয়ে দিলে। উদাহরণ দিই আর একটা, দেখো তুমি আজ পর্যন্ত জেনে আসলে জবা ফুল হয় লাল রঙের, পাশ থেকে কেউ বললো জবা ফুল তো হলুদ রঙেরও হয়, জবা ফুল তো গোলাপি রঙেরও হয়, তুমি আজ পর্যন্ত জানোই না যে জবা ফুল অন্যান্য রঙের হয়। তুমি বলে কি বলছেন মশাই, যারা ভুলভাল বলছেন আপনি 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 কিছু জানেন না। এই নিয়ে তুমি ওর সঙ্গে তর্ক লাগিয়ে দিলে, তার সঙ্গে তুমি ঝগড়া করতে লাগলে, তাকে অপমান করতে লাগলে। তুমি কিন্তু তাকেও অপমান করছো না, তুমি নিজেই অপমানিত হচ্ছ। তুমি নিজের অপমান তুমি নিজেকেই করছো, কারণ তুমি এক্সেপশন সম্পর্কে পড়োইনি। তুমি শুধুমাত্র পুঁথিগত বিদ্যা অর্জন করেছো, তার ভিত্তিতেই তুমি মানুষকে অপমান করছো, তাদের সঙ্গে তর্ক বিতর্ক করছো।
এটা কিন্তু কখনোই তোমার কাছ থেকে কাম্য নয়। তারপরে নর টু বিলিভ অ্যান্ড টেক ফর গ্রান্টেড, বা কোনো জিনিসকে অন্ধভাবে বিশ্বাস করবে না বা কোনো জিনিসকে তুচ্ছভাবে নেবে না। এই লাইনটা কিন্তু গুরুত্ব প্রচন্ড। ধরো আমরা জানলাম যে জ্বর হলে প্যারাসিটামল খেতে হয়, তাহলে জ্বর সেরে যায়। কে বলেছে শুধু প্যারাসিটামল খেলে জ্বর সেরে যায়? জ্বর সারানোর তো প্রচুর পদ্ধতি আছে। কেন, জলপটি দাও, আয়ুর্বেদিক ওষুধ খাও, আদা দিয়ে চা খাও, কাশি ভালো হয়ে যাবে। কাশির জন্য তুমি শুধুমাত্র কি কফ সিরাপ খেতে হবে তা না, তুমি তুলসী মধু খাও, তুমি বিভিন্ন রকম কারহা বলে একটা লিকুইড হয়, সেটা বিভিন্ন রকম মশলা, বিভিন্ন রকম হার্বস, এই সমস্ত দিয়ে একটা লিকুইড, সেই লিকুইডটা পান করলে শরীর ভালো থাকে, কাশি হয় না, সেগুলো তুমি খাও। শুধুমাত্র কি কফ সিরাপ খেলে কাশি ঠিক হয়? শুধুমাত্র প্যারাসিটামল খেলেই কি জ্বর সেরে যায়? এমন তো নয়, অনেক কিছুই রেমেডি আছে। কোনো জিনিসকে অন্ধ হয়ে বিশ্বাস করবে না, আর কোনো জিনিসকে তুচ্ছ ভাবে নেবে না, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত আমরা বাচ্চাদের খুবই তুচ্ছ ভাবে নিয়ে থাকি। বাচ্চারা জানবে মাঝে মাঝে এমন কথা বলে যে তুমি কাটতে পারবে না। তোমরা তাকে বাচ্চা বলে হেয় করছো বলে এমন নয় সে ভুল বলছে। এই দু একদিন আগে একটা বাচ্চাকে আমি দেখছিলাম, সে তার মায়ের সঙ্গে দোকান যাচ্ছিল। এবার সে দোকানে অনেক জিনিস কিনলো, তার মা ছেলেটাকে একটা বিস্কুটও কিনে দিল, 5 টাকার বিস্কুট। পাশে কিন্তু একটা কুকুর সেই ছেলেটা দেখে হাঁ করে তাকিয়ে আছে। ছেলেটার মনে দয়া হলো, সে বিস্কুটের প্যাকেটটা খুলে কুকুরটাকে খাইয়ে দিল। বলল যে মা, বিস্কুট তো আমি তো চাইলে কালকেও কিনতে পারি, বা তুমি আমাকে আজকেও কিনে দিতে পারো। তো কুকুরটা যদি কালকে এই পাড়া দিয়ে না থাকে, অন্য পাড়া দিয়ে চলে যায়, তাহলে দেখো তার কথাটা কত প্র্যাকটিক্যাল। মানুষ চাইলেই কিন্তু খাবার কিনে খেতে পারে, খাবার বানাতে পারে, কিন্তু একটা কুকুর, সে কিন্তু তাকে খাবার সন্ধান করতে হয়, খাবার খুঁজতে হয়। যদি তোমার পাড়া চেনা পরিচিত কোনো কুকুর থাকে, সে কিন্তু তোমার কাছ থেকে একটু আশা করবেই যে আজকে এই বাড়িতে হয়তো গেলেও কিছু পেতে পারি, যাই একটু জায়গায় দেখে আসি। আমরা করি কি, সে কুকুরটাকে আমরা কখনোই করি না কি, খেতে তো দিই না, বরং তাকে দুধছাই করে মেরে লাঠি দেখিয়ে ঢেলা মেরে তাড়িয়ে দিই। তাই দেখো, এই বাচ্চাটার মধ্যেও কিন্তু মমতা বোধ আছে, তার মধ্যেও কিন্তু বাস্তব বুদ্ধি আছে। তাকে কিন্তু যদি তুমি, একজন বড় মানুষ যদি তার কথা শোনে, তাকে কিন্তু দুধছাই করবে, বলে ও কুকুর তো, তাতে কি হয়েছে, বিস্কুটটা কেন তাকে দিলি, এটা বলবি। কিন্তু তার কথার মধ্যে কতটা গভীরতা আছে সেটা সবাই কিন্তু বুঝতে পারে না। তাই আমাদের কোনো জিনিসকেই তুচ্ছভাবে গ্রহণ করা উচিত নয়, সব জিনিসকেই আমাদের ওপেনলি গ্রহণ করতে হবে। নট টু ফাইন্ড, টক অ্যান্ড ডিসকোর্স, বাট টু ওয়ে অ্যান্ড কনসিডার। শেষের লাইনটা দেখো, শেষের লাইনটা বলছে যে আমাদের পড়াশোনা করা উচিত কি করার জন্য? চিন্তা ভাবনা করার জন্য এবং বিচার বিবেচনা করার জন্য। কখনোই আমাদের করা উচিত নয় কি করার জন্য? আমাদের ভনিতা করার জন্য কখনোই পড়াশোনা করা উচিত নয়। আমাদের পড়াশোনা করা কখনোই উচিত নয় নিজেকে বড় সাজানোর জন্য। আমাদের সবসময় পড়াশোনা করা কি জন্য উচিত? আমাদের নিজেদেরকে একজন ভালো মানুষ, সৎ মানুষ, একজন সৎ নাগরিক হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য আমাদের পড়াশোনা করা উচিত। আমাদের পড়াশোনা করা উচিত টু বি আ গুড হিউম্যান বিং, একজন ভালো মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করার জন্য, নিজের এবং পারিপার্শ্বিকের উন্নতি সাধন করার জন্য আমাদের পড়াশোনা করা উচিত। তারপর আমাদের ফ্রান্সিস বেকন কিছু বই সম্পর্কে বলেছেন, যে বই কত রকমের হয় এবং বইগুলো আমাদের কিভাবে পড়া উচিত, কোন বই কেমন ভাবে পড়া উচিত। দেখো, some books are to be tasted, others to be swallowed, and some few to be chewed and digested. That is, আচ্ছা, আগে এইটুকু বলি। দেখো, বলছেন যে কিছু বই আছে তার স্বাদ নেওয়ার জন্য, অর্থাৎ উপভোগ করার জন্য, আদার্স টু বি সোয়ালোড। আর কিছু বই আছে তার মধ্যে থেকে নীতি শিক্ষাগুলো
গ্রহণ করার জন্য, গিলে খেয়ে নাও, বেশি গভীরে যাওয়া দরকার নেই। অ্যান্ড সাম ফিউ টু বি চুড অ্যান্ড ডাইজেস্টেড, এবং কিছু বই আছে যেগুলো আমাদের ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে, ভালোভাবে বুঝতে হবে, এবং সেগুলো ব্যাখ্যাও তিনি পরবর্তী লাইনে দিয়েছেন। দেখো, দ্যাট ইজ, এরকম হলো যে সাম বুকস আর টু বি রেড অনলি ইন পার্টস, কিছু বই আছে যেগুলোকে খণ্ডে খণ্ডে আমাদের পড়তে হয়। যেমন দেখবে কিছু বই আছে প্রথম খণ্ড, দ্বিতীয় খণ্ড, তৃতীয় খণ্ড। এই খণ্ডে ভাগ করার কি দরকার ছিল? একবার একটা বড় মোটা বই দিলেই পারতো, কিন্তু না, খণ্ডে খণ্ডে দেওয়ার একটাই কারণ, যাতে তুমি বইটা পড়ে মজা পাও, যাতে তুমি বইটা উপভোগ করতে পারো। যেমন ধরো, তোমাকে যদি আমরা এখন করি কি, সম্পূর্ণ যে আমাদের রবীন্দ্রনাথ ঠাকুরের রচনাবলী যেগুলো আছে সবটা যদি তোমাকে একসঙ্গে আমি দিয়ে দিই, তোমার কিন্তু মাথা খারাপ হয়েছে, ওরে বাবারে, এত বই আমি কি করে পড়বো, সম্ভবই নয়। কিন্তু তোমাকে যদি আমি একটা একটা করে খণ্ড দিই, প্রথম খণ্ড পড়লে বাহ, খুব ভালো লাগলো, তোমার মনের মধ্যে খিদে জন্মাবে, পরের খণ্ডটা পড়ে দেখি তো, এর পরেরটা পড়ে দেখি তো। অর্থাৎ খণ্ডে খণ্ডে ভাগ করার একটাই উদ্দেশ্য, তোমার মধ্যে পড়ার খিদে জন্মানো, তুমি যাতে বইটিকে উপভোগ করতে পারো, সেই জন্য বইগুলোকে খণ্ডে খণ্ডে ভাগ করা থাকে। তারপরে দেখো, আদার্স টু বি রেড, অন্যগুলোকে শুধু পড়ার জন্য, বাট নট কিউরিয়াসলি, কিন্তু অত মনোযোগ দিয়ে পড়া দরকার হয় না, পড়ে গেলে ঠিক আছে। যেমন এই বইগুলো কিরকম বই, দেখো, এই বইগুলো হচ্ছে, ধরো একটা উপন্যাস, সেই উপন্যাসটা তুমি পেলে, কঠিন একটা উপন্যাস, সেই উপন্যাসটা একটা ফিকশন উপন্যাস, সেই উপন্যাসটার মধ্যে বাস্তবে সেরকম কোনো তুমি প্রতিফলন পেলে না, তুমি রিডিং বাই রিডিং করে চলে গেলে, এবং সেইগুলোকে তুমি খুব ভালো লাগলো, জাস্ট পড়ে চলে গেলে, সেটাকে তোমার মনোযোগ দেওয়ার কোনো প্রয়োজন হয় না। সেখানেই তোমাকে যদি একটা খুব সুন্দর খবরের কাগজ দেওয়া হয়, তুমি কিন্তু মনোযোগ দিয়ে পড়বে, উপভোগ করবে। আচ্ছা, দেখি তো খেলা সেকশনে কি লিখেছে, দেখি তো একবার আমার প্রিয় যে নায়ক বা নায়িকা তার সম্পর্কে খবরের কাগজে কি লিখেছে, তুমি সেগুলো খিদে জন্মাবে পড়ার। এবং এই যে উপন্যাস, শক্ত কঠিন উপন্যাস, তুমি লাইন বাই লাইন পড়ে চলে গেলে, বোঝার দরকার হলো না, পর 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 তুমি পড়ে চলে গেলে। তারপরে দেখো আবার কি বলছেন, কিছু বই, and some few to be read wholly and with diligence and attention, এবং কিছু বই আছে যেগুলোকে আমাদের পুরোটাকে পড়তে হয় মনোযোগ সহকারে এবং পরিশ্রম বা কষ্টসাধ্য করে, এবং সেইগুলো আমাদের অবশ্যই পড়া উচিত। ফর এক্সাম্পল, ভগবত গীতা। ভগবত গীতা আমাদের অবশ্যই পড়া উচিত, এবং সেটাকে প্রত্যেক ওয়ার্ড বাই ওয়ার্ড, মিনিং বাই মিনিং বুঝে, অন্ধের মতো তুমি উপন্যাস পড়ার মতো পড়ে চলে গেলে প্রথম থেকে শেষ পাতা অব্দি, অষ্টাদশ অধ্যায় অব্দি হবে না, ও তোমার পড়াই হবে, তুমি বুঝতে কিছু পারবে না। তাই অল্প পড়ো, কিন্তু পড়ো, তুমি দিনে একটা শ্লোক পড়ো, একটা শ্লোকের মানে উদ্ধার করো, সেটাকে বাস্তবে প্রয়োগ করো, সেটাই হচ্ছে কিন্তু গীতার আসল প্রয়োগ। তাই আমাদের শুধু পড়ে গেলেই হবে না, সেটার ব্যাখ্যা জানতে হবে, সেটাকে পরিশ্রম করে তার অর্থটাকে উপলব্ধি করে বাস্তবে প্রয়োগ করতে হবে। এইগুলো হচ্ছে সেরকম বই। তারপরে দেখো, সাম বুকস মে অলসো বি রেড বাই ডেপুটি, তুমি নিজে কোনো সহকারী বা সহায়ককে দিয়ে বইটাকে পড়িয়ে নিলে। যেমন ধরো, ছোটবেলায় আমরা করতাম কি, কোনো একটা গল্প খুব কঠিন লাগছে পড়তে, মাকে বা বাবাকে বললাম একটু পড়ে দাও না, মা বাবা করতো কি, সেই বইটা পড়ে দিত। তারপর ধরো এই যে অডিও স্টোরি, যে সমস্ত গল্পগুলো হয়, যেমন মির্চি বাংলাতে বিভিন্ন রকম অডিও স্টোরি দেওয়া থাকে, সেই অডিও স্টোরি গুলো আমরা কি পুরো বইটাই ওখান থেকে আমরা শুনে নিতে পারি, বা অডিও বুকসও পাওয়া যায় বিভিন্ন যেমন অ্যামাজনের আছে অডিবল, সেইগুলোতে তুমি করতে পারবে কি, ধরো একটা খুবই ভালো উপন্যাস তুমি পেয়েছো, যেমন প্রাইড অ্যান্ড প্রিজুডিস পুরো উপন্যাসটা তুমি লাইন বাই লাইন না পড়ে, তুমি করলে কি, অডিও বুকটা লোড করলে এবং সেখান থেকে তুমি গোটা বইটাই শুনে নিতে পারবে। অ্যান্ড এক্সট্রাক্টস মেড অফ দেম বাই আদার্স, এবং তুমি করতে পারবে কি, তার যে সার সংক্ষেপ সেগুলোও তুমি পড়তে পারবে।
বেশিরভাগ অনার্সের ছাত্রছাত্রীরা করে কি, বিভিন্ন রকম যে উপন্যাস থাকে তার যে সার সংক্ষেপ সেইগুলো বিভিন্ন রকম ওয়েবসাইটে দিয়ে দেওয়া থাকে, বা আমাদের স্যার ম্যাডামরা টিউশনের বা কলেজে দিয়ে থাকেন, সেগুলো আমরা পড়ে নিয়ে সেগুলো মানে উদ্ধার করে থাকি। এগুলো তুমি করতে পারো, কিন্তু এখানে এসে আমাদের বারবার মনে করে দিচ্ছেন সব ক্ষেত্রে কিন্তু এগুলো হবে না। কোন কোন ক্ষেত্রে হবে? বাট দ্যাট উড বি ওনলি দ্য লেস্ট ইম্পর্টেন্ট arguments and the meaner sort of books, else distilled books are common distilled waters, flashy things. এই লাইনটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ লাইন, এটা মার্ক করে রেখো। এই যে অর্থাৎ তিনি বলছেন যে সব বইগুলো যদি তুমি এরকম করো তাহলে কিন্তু তোমার কোনো লাভই হবে না, বরঞ্চ তোমার ক্ষতি হয়ে যাবে। কিরকম ক্ষতি হয়ে যাবে দেখো, তিনি বলছেন যে এই বইগুলো আমরা কোন বইগুলো পড়বো, যেগুলো একটু কম গুরুত্বপূর্ণ বই। যেমন ধরো তোমাকে আমি বললাম যে ম্যাকবেথ, ম্যাকবেথটা তোমাদের যেহেতু নন ডিটেলড, অর্থাৎ শুধুমাত্র মানে জানলেই হবে, সেই গল্পগুলো তুমি করলে কি পুরোপুরি সার সংক্ষেপটা পড়ে নিলে সেখান থেকে তুমি সহজেই কোয়েশ্চেন লিখতে পারবে। সেখানেই তোমাকে যদি ইতিহাস বই, জীবন মুখোপাধ্যায়ের লেখা ইতিহাস বইটা আমি বলি সার সংক্ষেপ করে পড়ো, বা ফিজিক্সের বা এসএন দের লেখা একটা অঙ্ক বই তুমি সার সংক্ষেপ করে পড়ো, তাহলে ব্যাস নাম্বারও কিন্তু তোমার সার সংক্ষেপ হয়ে যাবে, নাম্বারও তোমার কমে যাবে। নাম্বার তো বাড়বেই না, তোমার নাম্বার কমে যাবে। তাহলে সব ক্ষেত্রে কিন্তু আমাদের ইম্পর্টেন্ট যে সমস্ত বইগুলো আছে বা ইম্পর্টেন্ট যে সমস্ত টপিক গুলো আছে সেইগুলো কিন্তু আমাদের কখনোই সার সংক্ষেপ করে পড়া যাবে না। সেগুলো আমাদের ইন ডেপথ থেকে সেগুলো আমাদের কি করতে হবে, নলেজ গেইন করার মাধ্যমে সেগুলো আমাদের লাইন বাই লাইন পড়ে, ওয়ার্ড বাই ওয়ার্ড পড়ে, মিনিং বাই মিনিং পড়ে সেগুলো কিন্তু আমাদের উদ্ধার করতে হবে, না হলে কিন্তু কোনো লাভই হবে না। তারপর রিডিং মেকেথ আ ফুল ম্যান। মেকেথ হচ্ছে একটা আর্কিক ওয়ার্ড, মানে হচ্ছে মেক্স আ ফুল ম্যান। ফুল ম্যান মানে কিন্তু পরিপূর্ণ মানুষ, বা একজন মানুষকে সত্যিকারে মানুষ রূপে কিন্তু একমাত্র পড়া বা শিক্ষা মানুষকে একজন সত্যিকারের মানুষ রূপে প্রতিষ্ঠিত করতে পারে। তারপর কি বলছেন, কনফারেন্স আর রেডি ম্যান অ্যান্ড রাইটিং অ্যান এক্সাক্ট ম্যান। তাহলে পড়াশোনা মানুষকে সত্যিকারের মানুষ করে তোলে, কনফারেন্স কথাবার্তা বললে মানুষকে সে পটু করে তুলতে পারে, বা কি করতে পারে, চতুর করে তুলতে পারে, বা দ্রুত, বা আরো ভালোভাবে বলতে গেলে তাকে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন করে তুলতে পারে। অ্যান্ড এবং কি বলছেন, রাইটিং লেখা মানুষকে করে কি অ্যান এক্সাক্ট ম্যান। এক্সাক্ট মানে একেবারে মানুষ না, এখানে তাকে করে কি, তাকে একজন সঠিক বুদ্ধি সম্পন্ন, সঠিক জ্ঞান সম্পন্ন মানুষ করে তুলতে পারে। মানে এটা কিন্তু তোমাদের মানে উদ্ধার করতে একটু অসুবিধা হবে, তাই বলছি ভালো করে শুনবে, উদাহরণটা ভালো করে শুনবে তাহলে বুঝতে পারবে। ধরো এই যে অফ স্টাডিজ বা অফ স্টাডিজ, এই যে এসেটা আমি পড়াচ্ছি, আমি তোমাদের পড়িয়ে দিলাম এই গোটা এসেটা, তোমরা পড়ে নিলে, পড়ার পর তুমি জানতে পারলে আচ্ছা এখানে এই বলেছে। তারপরে তুমি তোমার বন্ধুকে বললে, বললে জানিস বন্ধু, কাল আমি ইংলিশ উইথ অর্পণ চ্যানেলে আমি অফ স্টাডিজ যে এসেটা সেটা পড়লাম, সেটা পড়ে আমি এই জানলাম। তুই কি জানলি? সে বলল যে জানিস আমি আমার স্যারের কাছে পড়ে এই জানলাম। তাহলে তুমি তোমার বন্ধুর সঙ্গে কথোপকথনের মাধ্যমে জানতে পারলে আরো অনেক কিছু এক্সট্রা টপিক, তোমার বন্ধু তোমার কাছ থেকে আরো কিছু এক্সট্রা টপিক জানতে পারলো। এই যে কথাবার্তা আদান প্রদানের মাধ্যমে তোমাদের যে বুদ্ধি, বুদ্ধি কিন্তু খুললো, যে এটা ব্যাখ্যা আরো অনেক ভাবে হতে পারে, এটা মানে এটাও হতে পারে, তুমিও জানলে তোমার বন্ধুও জানলো। এবার যখন তুমি পুরোটা ভালোভাবে বুঝে গেলে, পরীক্ষায় কোয়েশ্চেন দিল, পরীক্ষায় কোশ্চেন একটু ঘুরিয়ে হলো, তুমি যদি সঠিকভাবে জ্ঞান আহরণ করে থাকো তুমি সঠিকভাবে লিখতে পারবে। লেখা তুমি তখনই লিখতে পারবে যখন তোমার মধ্যে যথেষ্ট পরিমাণে জ্ঞান থাকবে, না হলে তুমি এক
কলমও তুমি লিখতে পারবে না। তাহলে এসএস কিন্তু এটাই বলছেন যে পড়াশোনা মানুষকে দেয় কি, পড়াশোনা মানুষকে করে তার কাঠামো দেয়, কনফারেন্স কথাবার্তা মানুষকে করে কি, মানুষকে তার বডি দেয়, অর্থাৎ মাংস টাংস হাড় এসব দেয়। এবং লেখা মানুষকে করে কি, তার আত্মা দেয়। এই লেখা হচ্ছে মানুষের আত্মা। মানুষ কি রকম সেটা বোঝা যায় তার লেখা দেখে। তাই বিভিন্ন রকম কবিদের লেখা কিন্তু বিভিন্ন রকম হয়, তাদের লেখার মাধ্যমে তাদের আত্মা, তাদের স্বরূপের কিন্তু প্রতিফলন ঘটে থাকে। এন্ড দেয়ারফোর, সেই কারণেই তারপরে বলছেন যদি কারোর মধ্যে এই সমস্ত গুণ না থাকে সে কিভাবে সেটা কম্পেনসেট করবে দেখো। এন্ড দেয়ারফোর, এবং তাই, ইফ এ ম্যান রাইট লিটল, যদি একজন মানুষ কম লেখে, হি হ্যাড নিড হ্যাভ এ গ্রেট মেমোরি, যদি একজন কেউ কম লেখে তার মুখস্থ বিদ্যা বা মনে রাখার ক্ষমতা কিন্তু তাকে প্রচন্ড ভাবে রাখতে হবে। আমাদের কিছু বন্ধু আছে দেখবে তারা কিন্তু লেখে কম কিন্তু মুখস্থ বিদ্যা প্রচুর রয়েছে। তুমি একটা গোটা খাতা দিয়ে দাও, একদিনের মধ্যে মুখস্থ করে তোমাকে দিয়ে দেবে। লিখতে বলো সে হা হয়ে যাবে, দম বেরিয়ে যাবে, জিভ বেরিয়ে যাবে তার। তারপরে ইফ হি কনফার লিটল, কথা যদি কেউ কম বলে, হি হ্যাড নিড হ্যাভ এ প্রেজেন্ট ওয়েট, তার কিন্তু উপস্থিত বুদ্ধি থাকতে হবে। মানে ধরো কথা কম বলে কিন্তু দু রকমের মানুষ, যে খুব জ্ঞানী হয় তারা কিন্তু স্বল্প বাক্যী হয়, তারা কথা কম বলে, এবং কথা সেও কম বলে যে কিন্তু নির্বোধ হয়, যে কিন্তু নির্বোধ হয়, সেও কিন্তু কথা কম বলে। তাই কথা যদি কেউ কম বলে তাকে কিন্তু উপস্থিত বুদ্ধি সম্পন্ন হতে হবে, কখন কোন কথাটা বলতে হবে সেটা কিন্তু তার জ্ঞান থাকা জরুরি। নাহলে কিন্তু সবাই তাকে বলবে যে সে একটা আস্ত গাধা বা একটা কম বুদ্ধি সম্পন্ন মানুষ। তারপরে কি বলছেন, অ্যান্ড ইফ হি রেড লিটল, সে যদি কম পড়ে, হি হ্যাড নিড হ্যাভ মাচ কানিং টু সিম টু নো দ্যাট হি ডথ নট, বলছে কেউ যদি কম পড়াশোনা জানে বা কম জানে তাকে এমন ভান করতে হবে সে প্রচন্ড চালাক, প্রচন্ড চতুর, এবং সেটা তাকে কম্পেনসেট করতে হবে, ছেড়ে দিয়ে ক্ষতিপূরণ দিতে হবে। অর্থাৎ তুমি যে কম জানো লোককে বুঝতে দিলে হবে না, এমন অঙ্গভঙ্গি করতে হবে, এমন ভঙ্গি করতে হবে যেটা মনে হয় যে তুমি সব থেকে বেশি জানো, সে কিছু জানে না, এমন তাকে করতে হবে, কি ভান করতে হবে। মানে দেখবে তোমাদের এখন আছে কিনা জানি না, কলেজে এটা হয় ভাইভা ভোসের সময়। ভাইভা ভোস হচ্ছে ওরাল পরীক্ষা। সেখানে হয় কি, প্রফেসর দুজন তিনজন প্রফেসর একটা টেবিলে বসে থাকবেন, তোমাকে ডাকা হবে এবং তোমাকে বিভিন্ন প্রশ্ন জিজ্ঞেস করা হবে। তুমি যদি জানো ফটাফট তুমি উত্তর দিয়ে দেবে, যদি তুমি না জানো তোমাকে কিন্তু অনেকভাবে মেকআপ দিতে হবে। স্যার কাল শরীর খারাপ ছিল, কালকে বাড়িতে ছিলাম না, এইটুকুই পড়তে পেরেছি, পড়াশোনা কিছু হয়নি, এত কিছু তোমাকে বলতে হবে। কিন্তু মজার ব্যাপার হলো যদি কোনো চাকরির পরীক্ষা ইন্টারভিউতে তুমি এটা করো, তুমি গেলে সেখানে তোমাকে বলতে হবে জানলে বলো, না জানলে বলো আমি জানি না। সেখানে কিন্তু ভনিতা করলে হবে না। তারপরে দেখো কোন বিষয় আমাদের কেমন করে তোলে সেটা এখানে লেখা আছে। হিস্ট্রিজ, ইতিহাস, মেক মেন ওয়াইজ, ইতিহাস মানুষকে করে তোলে জ্ঞানী। কারণ যদি আমরা নিজে ইতিহাস না জানি আমরা কিন্তু নিজেদের সম্পর্কে কিচ্ছু জানবো না। যদি ইতিহাস আমরা না পড়ি আমাদের পূর্বপুরুষ আদিম মানুষরা কেমন ছিল আমরা জানতে পারবো না, তাদের সম্পর্কে কোনো জ্ঞানই আমরা অর্জন করতে পারবো না, আমরা কে আমরা জানতে পারবো না। পোয়েটস উইটি, তুমি কবিদের সম্পর্কে পড়ো বা কবিদের লেখা পড়ো, তুমি করবে কি, তুমি হয়ে যাবে কি খুবই তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন হয়ে যাবে, বা তুমি খুবই রসিক মানুষ হয়ে যাবে। যেমন কবিতা যদি তুমি পড়ো তুমি কিন্তু ছন্দ বানাতে জেনে যাবে, তুমি কিভাবে একটা জিনিসকে একটু সুমধুর ভাবে উপস্থাপন করতে হয় সেটা জেনে যাবে। সেই জন্যই দেখবে যেটা বাংলা অনার্স বা বাংলা মেজর বা ইংলিশ অনার্স বা ইংলিশ মেজরের যারা ছাত্রছাত্রী হয় তারা কিন্তু খুব বাকপটু হয়ে থাকে। একটা জিনিসকে তোমাকে এমন ভাবে বুঝিয়ে দেবে তুমি বলবে যে বাহ কি সুন্দর ভাবে বুঝিয়ে দিয়ে চলে গেল। একটা সাধারণ কথাকে কত সুন্দর ভাবে তারা প্রতিস্থাপন করতে পারে, উপস্থাপন করতে পারে, সেটা কিন্তু তাদের সেই বিষয়গুলি তাদের শিখিয়েছে। এবং ম্যাথামেটিক্স কি করে কি, দ্য ম্যাথমেটিক্স সাটল, এবং গণিত, গণিত মানুষকে করে তোলে কি
চতুর করে তোলে, চতুর না, চটপটে করে তোলে, মানুষকে কি করে কি মনোযোগী করে তোলে। ন্যাচারাল ফিলোসফি ডিপ, এবং দর্শন মানুষকে করে তোলে কি গভীরভাবে ভাবতে শেখায়। যেমন ধরো, যদি একটা লাইন আছে, তুমি লাইনটা শুনেছো কিনা জানি না, লাইনটা হচ্ছে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। এটা কিন্তু দর্শনেরই অংশ। অর্থাৎ যদি তোমার পেটে খিদে থাকে, পূর্ণিমার চাঁদও তোমার মনে হবে কি রুটি। অর্থাৎ পেটে খিদে নিয়ে মন থেকে সাহিত্য বেরোয় না, তখন চারিদিকেই মনে হয় খাবার রয়েছে। ঠিক সেরকম মোরাল গ্রেভ এবং নীতি শিক্ষা আমাদের করে দিই। গ্রেভ মানে কিন্তু এখানে কবর নয়, গ্রেভ মানে কিন্তু আমাদের এখানে কঠোর বলতে পারো, কঠোর বলতে পারো, বা আমাদের তুমি বলতে পারো কি প্রচন্ড পরিমাণে বাস্তববাদী করে তোলে। অর্থাৎ বাস্তব পরিস্থিতির মধ্যে কঠোর করে তোলে। লজিক অ্যান্ড রেটরিক এবেল টু কন্টেন্ট। লজিক মানে হচ্ছে কি তোমার, এবং রেটরিক মানে কি সেটা ভালো করে বোঝো। লজিক মানে কোনো জিনিসের পেছনে যে কারণ খুঁজে বেড়ানো, সেটাকে বলা হয় লজিক। এখানে লজিক বলতে তোমরা জানবে যে তর্ক শক্তি, এবং রেটরিক এবং অলংকার আমাদের কোনো জিনিস সহজভাবে কন্টেন করতে সাহায্য করবে। অর্থাৎ আমাদের কোনো জিনিস সম্পর্কে মতামত প্রকাশ করতে সাহায্য করবে। দেখো, ঝগড়া দুই ভাবেই হয়। সাধারণ মানুষের ঝগড়া দেখবে, আর টিভিতে কোনো নিউজ চ্যানেলে ডিবেট দেখবে, ঝগড়াই হয়, কিন্তু এই দুটো ঝগড়ার ভাষার মধ্যে পার্থক্য দেখবে। সাধারণ মানুষের ঝগড়া হলে মুখ দিয়ে গালাগালি বেরিয়ে যাবে, কিন্তু ওখানেও কিন্তু চরম রকম ভাবে মানুষকে মানসিকভাবে টর্চার করা হয়, কিন্তু কেউ গালাগালি দেয় না। সাধারণ ভাষার মাধ্যমেই যে কিভাবে একে অপরকে তারা অপমান করে দিয়ে চলে যায়, সেটাই হচ্ছে দেখার এই ডিবেটের মধ্যে দিয়ে। তাহলে আমাদের জ্ঞান তর্ক শক্তি আমাদের আরো উন্নততর করে তোলে, এবং অলংকার কথা বলার যে ভাঁজ, সে কথা বলার ভাঁজ কিন্তু আমাদের বিভিন্ন রকম জায়গায় কথা বলতে এবং কোনো জিনিসকে উপস্থাপন করতে সাহায্য করে। তারপরে দেখো, তারপরে একটা লাইন রয়েছে, অ্যাবিউন্ট স্টাডিয়া ইন মোরেস। অ্যাবিউন্ট স্টাডিয়া ইন মোরেস, এটা কিন্তু একটা ল্যাটিন লাইন, ল্যাটিন ফ্রেজ। এটা কার লেখা? এটা হচ্ছে ওভিড, একজন রোমান কবি। ওভিড, ওভিডের লেখা একটা বই। বইটার নাম হচ্ছে হিরোইডস বা হিরোইডেস। এখান থেকে কিন্তু এই লাইনটা নেওয়া হয়েছে। আচ্ছা, এটা বলে রাখি, এই যে কোনো একটা গল্পের, কোনো একটা কবিতার বা অন্য কোনো সাহিত্যের বা কোনো একটা জায়গা থেকে কোনো একটা লাইন যদি হুবহু কপি অ্যান্ড পেস্ট করে তুলে দেওয়া হয়, সেটাই কিন্তু বলা হয় অ্যালিউশন। জেনে রাখো এটা, এটাকে বলা হয় অ্যালিউশন। ঠিক আছে, তাহলে এই লাইনটার মানে কি? স্টাডিজ পাস ইনটু অ্যান্ড ইনফ্লুয়েন্স ম্যানার্স। তোমার শিক্ষায় বা তোমার যে আচার আচরণ, সেটাই বলে দেবে তোমার শিক্ষা কি রকম। এই লাইনটা যতটা ছোট, এর গভীরতা ততটাই বেশি। দেখবে যে আমরা বাস্তবে কেমন মানুষ, সেটা কিন্তু আমাদের আচার আচরণই বলে দেয়। আমাদের শিক্ষা কিরকম, আমাদের আচার আচরণ বলে দেয়। যদি তুমি ভালো ব্যবহার করো কারোর সঙ্গে, নম্র ভদ্র তুমি আচরণ করো, সেটাই বলে দেবে তোমার শিক্ষা এরকম। অর্থাৎ আমাদের শিক্ষা, আমাদের আচার আচরণ, আমাদের ভাবভঙ্গি, এই সমস্ত কিছুকে প্রভাবিত করে আমাদের এই শিক্ষা। তারপর শেষের লাইনটা বলছে, না, there is no stone or impediment in the wit but may be wrought out by fit studies। বলছে না, এমন কোন স্টোন, স্টোন মানে কিন্তু পাথর নয়, ব্যাধি বলছেন এখানে। এটা হচ্ছে ব্যাধি, ব্যাধি বা রোগ। এমন কোন ব্যাধি বা রোগ নেই যেটাকে পড়াশোনা বা শিক্ষা বা জ্ঞান সারাতে পারে না। এমন কোনো ব্যাধি নেই যার কোনো ওষুধ নেই।
যেমন লাইক অ্যাজ ডিজিজ, যেমন রোগের মতো, অফ দ্য বডি, শরীরে কোনো যদি রোগ হয়, মে হ্যাভ অ্যাপ্রোপ্রিয়েট এক্সারসাইজেস, বলছেন শরীরে প্রত্যেকটা রোগের জন্য বিশেষ বিশেষ ব্যায়াম রয়েছে। যেমন বোলিং, বোলিং ইজ গুড ফর দ্য স্টোন অ্যান্ড রেইনস, অর্থাৎ আমাদের বৃক্কে যে পাথর হয়, কিডনিতে যে স্টোন হয়, তার জন্য বোলিং এটা খুবই ভালো খেলা। শুটিং ফর দ্য লাংস অ্যান্ড ব্রেস্ট, এবং শুটিং অর্থাৎ তীরন্দাজি, বা দেখবে এক ধরনের তীরন্দাজি হয়, এই রকমের ছোট বাঁশের বা স্টিলের পাইপ থাকবে এরকম, তার মধ্যে একটা তীর ভরে দেবে, সেই তীরটাকে তোমাকে ফু দিয়ে তোমাকে ছুটতে হবে, এরকমও তীরন্দাজি হতে পারে। এর মাধ্যমে আমরা কি নিজের যে শ্বাস, সেই শ্বাসটাকে কন্ট্রোল করতে হবে। ব্রেস্ট মানে কিন্তু এখানে আমাদের যে ফুসফুস, সে ফুসফুসের ধারণ ক্ষমতা, এগুলোকেও বৃদ্ধি করার বা নিয়ন্ত্রণ করার যে ক্ষমতা, এর মাধ্যমে আমরা শিখতে পারি। জেন্টেল ওয়াকিং ফর স্টামাক, এবং সাধারণ হাঁটাহাঁটি আমাদের যে পাকস্থলী বা পেটের জন্য খুব ভালো। রাইডিং ফর দ্য হেড, এবং রাইডিং মানে ঘোড়সওয়ারি করা বা গাড়ি চালানো আমাদের মস্তিষ্কের জন্য খুব ভালো। অ্যান্ড লাইকস, এবং অ্যান্ড দ্য লাইক, এবং এইরকমই যাবতীয় ব্যায়ামের জন্য যাবতীয় বিভিন্ন রকম ব্যায়াম রয়েছে। আমার উচ্চারণ বুঝতে অসুবিধা হলে আমি লিখে দিচ্ছি, ব্যায়াম এবং ব্যায়াম। ব্যায়ামের রেমেডি হচ্ছে ব্যায়াম, অর্থাৎ যদি তোমার ব্যায়াম করে তোমাকে ব্যায়াম করতে হবে। তাই বলছেন বিভিন্ন রকম ব্যায়ামের বিভিন্ন রকম ব্যায়াম রয়েছে। শেষে কি বলছেন দেখো, সো ইফ আ ম্যানস উইট বি ওয়ান্ডারিং, যদি একজন মানুষের মাথা খুব চঞ্চল হয়, লেট হিম স্টাডি দ্য ম্যাথমেটিক্স, তাকে অঙ্ক করতে দাও। মানে ধরো কেউ পড়াশোনা করতে চাইছে না, মন উড়োতারা, তাকে তুমি অঙ্ক করতে বসিয়ে দাও, একটা সে অঙ্ক বসিয়ে দিলে, এবং সে যদি অঙ্কটা মনোযোগ দিয়ে না করে, তা ভুল হতে বাধ্য, লিখিয়ে দিয়েছেন। ফর ইন ডেমনস্ট্রেশন, অঙ্ক কষতে গিয়ে, ইফ হিজ উইট বি কল্ড অ্যাওয়ে, যদি তার বুদ্ধি ভ্রষ্ট হয় বা নজর অন্যদিকে চলে যায়, এভার সো লিটল, একটুখানি যদি চলে যায়, হি মাস্ট বিগিন এগেন, তাকে আবার শুরু করতে হবে। অর্থাৎ নজর হাটি দুর্ঘটনা ঘটি, তোমাকে অঙ্ক দিয়েছে 5 + 16, তুমি 21 করার বদলে তুমি 12 করে দিয়ে বসে আছো, তুমি বারবার যোগ ভুল করছো, 12 উত্তর বেরোচ্ছে, তাহলে কিন্তু তুমি মনোযোগ দাওনি, তুমি বারবার ভুল করছো, বারবার ভুল করছো, শেষে তুমি বিরক্ত হয়ে বা শেষে তুমি শেষ পর্যন্ত হাল ছেড়ে দিয়ে তুমি বলো কি না, আর মন উড়োতাড়া করা যাবে না, মনোযোগ দিয়ে অঙ্কটা করি। If his wit be not apt to distinguish or find differences, বা তার বুদ্ধি যদি তাকে পার্থক্য খুঁজতে না শেখায় বা ভালো খারাপটা তাকে শিখতে না শেখায়, let him study the schoolmen for their simini sectors, simini sectores, splitters of hairs, অর্থাৎ যদি সে ভালো খারাপের মধ্যে পার্থক্য খুঁজতে না জানে, তাহলে তাকে করে কি স্কুলমেন, এখানে স্কুলমেন বলতে কিন্তু অ্যাকচুয়ালি তিনি এখানে কিছু দার্শনিকদের কথা বলছেন, তাদেরকে দার্শনিকদের বা দর্শন পড়তে শেখাও, দর্শন তাকে ভালো খারাপের মধ্যে পার্থক্য করা শিখিয়ে দেবে, কারণ দার্শনিকরা কোনো জিনিসের চুল চেরা বিশ্লেষণ করেন। স্প্লিটার অফ হেয়ার্স মানে কি, তারা চুল চেরা বিশ্লেষক, কোনো জিনিসকে পায়ের নখ থেকে মাথার চুল অবধি তারা পুরোপুরি বিশ্লেষণ করেই ছাড়েন। ইফ হি নট অ্যাপ্ট টু বি বিট ওভার ম্যাটার্স and to call up one thing to prove and illustrate another, let him study the lawyer's cases. অর্থাৎ কোনো মানুষের যদি হয় কি কোনো জিনিস সম্পর্কে কথা বলার অভিজ্ঞতা না থাকে, বা কোনো কাউকে তর্কে হারানোর বা কোনো কাউকে কথা ভাঁজে ফেলার ক্ষমতা তার না থাকে, বা কোনো পুরনো ঘটনা তার মনে করার ক্ষমতা না থাকে, তাকে করবে কি, তাকে উকিলদের যে কেস সেগুলো তাকে পড়তে দাও, তাকে ওকালতি পড়তে দাও। সে করবে কি, ও কার সঙ্গে কার লিঙ্ক আছে, কার সঙ্গে কাকে কিভাবে জড়িয়ে দেওয়া যায়,
উকিলরা কিন্তু দুর্দান্ত ভাবে পেরে থাকেন। তাই সো এভরি ডিফেক্ট, প্রত্যেক খুঁতের অফ দ্য মাইন্ড, মস্তিষ্কের প্রত্যেকটা ভ্রম বা প্রত্যেকটা খুঁতের মে হ্যাভ এ স্পেশাল রিসিট, প্রত্যেকটারই একটা করে কি আছে, হিসেব আছে। অর্থাৎ প্রত্যেকটা ব্যায়ামের একটা ব্যায়াম রয়েছে, সরি, প্রত্যেকটা ব্যায়ামের একটা ব্যায়াম রয়েছে, এবং ব্যায়াম থাকলে ব্যায়াম অবশ্যই থাকবে। এই হচ্ছে আমাদের ফ্রান্সিস বেকনের অব স্টাডিজ। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা একটু বড় হয়ে গেল ঠিকই, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং ভিডিওটাকে লাইক করবে এবং শেয়ার করে দেবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, হ্যাভ এ গ্রেট ডে।